This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. দেখুন, আপাত দৃষ্টিতে হুমায়ুন কবিরের যে বক্তব্যগুলো এর থেকে সুচিন্তিত এবং যুক্তিগ্রাহ্য বক্তব্য আর কিচ্ছু হতে পারে না। পৃথিবীর সমস্ত জায়গায় যে কোনো জনগোষ্ঠীর পিছিয়ে থাকার পেছনে সবথেকে বড় কারণ যদি কিছু থাকে সেটা অশিক্ষা। হুমায়ুন কবিরও তো সেই কথাটাই বললেন, অর্থনৈতিক বা অন্য কিচ্ছু না। শিক্ষার প্রসার যত বেশি ঘটবে, যত বেশি প্রান্তিক একদম নিচে তৃণমূল স্তরের মানুষগুলোর কাছ অবধি পৌঁছবে, তত বেশি তো অন্ধকার কাটবে। নাহলে ওই রাজনৈতিক সংঘর্ষে যারা খুন করছেন তারাও মুসলিম, যারা খুন হচ্ছেন তারাও মুসলিম, সেটা তো এই অবসরপ্রাপ্ত আইপিএস অফিসারই বলছেন। মুর্শিদাবাদের পুলিশ সুপার থাকাকালীন তার একটা প্রেস কনফারেন্স ঠিক এরকমভাবেই একটা হিসেব গুলিয়ে দিয়েছিল। খরজুনা ধর্ষণ আর খুনকাণ্ডে বামেদের হাতে অস্ত্র চলে গেছিল, কিন্তু এখন তিনি পুরোদস্তুর রাজনীতিক, ফলে হিসেবটা সোজাসাপটাভাবে যে গুলিয়ে দিলেন এটা মেনে নিতে হবে, নাকি মনে করতে হবে রাজনৈতিক হিসেবে তিনি কোথাও হিসেবটা মিলিয়ে দিলেন? দেখুন, সংখ্যালঘু সমাজ পিছিয়ে আছে বলার অর্থ কি? মানে হচ্ছে সংখ্যালঘুদের উন্নয়নে আরও বেশি বরাদ্দ প্রয়োজন এবং সেই বরাদ্দ করার সুযোগটা বা প্রস্তাবটা তিনি রাজ্য সরকারের সামনে রেখে দিলেন। তাতে বিজেপি যদি দোসরের অভিযোগ তোলেও উদারপন্থী বাঙালি মধ্যবিত্তরা তাতে কান দেবেন না, কারণ তিনি তো যথার্থ কথাই বলেছেন। আর কেউ শিক্ষার আলো পেতে চান, তার জন্য তাদের জন্য বাড়তি সুযোগ দেওয়া হচ্ছে, বাড়তি খরচ করা হচ্ছে, এটাতে কেউ আপত্তি করতে পারবেন না। কারণ বুঝতে পারছেন হুমায়ুন কবির আসলে সুরেই গিয়েছেন, বেসুরো সঙ্গীত গাননি। তেমনই আরেকটা দপ্তর স্বাস্থ্য, সেখানেও তো প্রশ্ন তোলার নির্দেশটা খুব হিসেব করে দেওয়া হয়েছে। সাম্প্রতিককালে তো ওই একটা দপ্তর নিয়ে মানুষের মনে কী যে বিরূপ ধারণা তৈরি হয়েছে সেটা তো আলাদা করে বলার দরকার নেই। দেখেছেন তো ওই তিলোত্তমার ধর্ষণ আর খুনের পর কি কি জিনিস বেরিয়ে এসছে, দুর্নীতি, থ্রেট কালচার, উত্তরবঙ্গ লবি, এই সমস্ত শব্দগুলোর সঙ্গে আগে পরিচিত ছিলেন নাকি? অথচ এখন দেখুন, আপনাদের জিজ্ঞেস করলে ফটাফট বেরিয়ে আসবে। এমনকি এই থ্রেট কালচার কথাগুলো বিভিন্ন ক্ষেত্রে ব্যবহার হয়ে যাচ্ছে। হয়তো শুনলাম স্কুলে একটা বাচ্চা আরেকটা বাচ্চাকে বলছে আরজিকর করে দেবো। মানে গোটা স্বাস্থ্য ব্যবস্থাটা সম্পর্কে নেতিবাচক ভাবনাটা কোন লেভেলে পৌঁছেছে ভাবতে পারছেন? আর এত বেশি যদি নেতিবাচক কথা আসে, তাহলে স্বাস্থ্যের জন্য রাজ্য সরকার ইতিবাচক কিছু করেছে সেটা বলার সুযোগ পাচ্ছে না তো। কিন্তু মানে এই যাবতীয় বদনাম ঘোচাতে গেলে কিছু ইতিবাচক ধারণা তো দিতে হবে, তার সুযোগটা তো চাই। আর সেই জন্যেই মুখ্যমন্ত্রী সবাইকে বেশি বেশি করে স্বাস্থ্য নিয়ে প্রশ্ন করতে বলেছে। মানে দলগতভাবে তৃণমূল বলেছে, দলনেত্রীর ইচ্ছে ছাড়া তো কোনো কিছু হয় না। যত বেশি প্রশ্ন আসবে তত বেশি সরকার বলতে পারবে ওগুলো বদনাম, ওগুলো রাজ্যকে বদনাম করার অপচেষ্টা। আসলে রাজ্যে এই হয়েছে। স্বাস্থ্য ক্ষেত্রে ভারত যে জায়গায় আছে, আমাদের রাজ্য তার থেকে অনেক এগিয়ে। ভূমি সংস্কারের বিষয়টাও তো তাই, বেশি দূর যেতে হবে না, এই সদ্য অতীত গুলশান কলোনি, সেখানে তো এমন গুল খেলেছে তাতে প্রেস্টিজের একদম দফা রফা হয়ে গেছে। ভূমি সংস্কারের ইতিবাচক দিকগুলো মানুষ জানুক, সেটা তো রাজ্য সরকার চায়। সব জায়গাতে একই পরিকল্পনাটা কি? আলো দিয়ে কালো ঢাকার পরিকল্পনা হিসেবে খুব ভালো, জানেন তো। কিন্তু ওই বিদ্যুতের তার যদি ইঁদুরে কেটে দেয় তাহলে আবার লোডশেডিং হয়ে যাবে না তো? উনি মন্ত্রী, উনি মুখ্যমন্ত্রী, উনি মমতা ব্যানার্জি, উনি স্বাস্থ্যমন্ত্রী, ওনাকে প্রশ্ন করবে, শাসক দল করবে। দম আছে কারোর সে ক্ষমতা হবে না। আমি বলছি আপনি নিশ্চিত থাকুন, প্রশ্ন উনি করবেন,
উত্তরও ওনার তৈরি করা আছে। সংখ্যালঘু মানুষ তারা প্রতারণার শিকার, স্বাস্থ্য দপ্তর মানুষ নানানভাবে প্রতারিত হচ্ছে, আর ভূমি দপ্তর কোনো কথাই নেই, ইহা কামাল উহা চলে যাচ্ছে, কার জমি কোথায় চলে যাচ্ছে কেউ জানে না, আর এই সবগুলোর মাথায় মমতা ব্যানার্জি। মমতা বন্দ্যোপাধ্যায়ের এই বিগত কয়েক বছরের মধ্যে, বিশেষ করে বিধানসভা ভোট, এই লোকসভা ভোটের পর যেভাবে মহিলাদের উপর এবং স্বাস্থ্য ব্যবস্থা নিয়ে নানা প্রশ্ন উঠেছে, তো সেই প্রশ্নের সামনে মুখ্যমন্ত্রীর যে ক্রেডেন্সিয়াল, সেই ক্রেডেন্সিয়াল ধূলিসাৎ। এমনকি তার নিজের দলের লোকেরা বলছে যে দায়িত্ব এখন অভিষেকের হাতে ছেড়ে দেওয়া উচিত। স্বাভাবিকভাবে সেটাকে মেকআপ করার জন্য নিজের মোসাহেবদেরকে দিয়ে, অর্থাৎ নিজের দলের বিধায়কদেরকে দিয়ে কোশ্চেন করিয়ে তাদের বাহবা নেওয়ার চেষ্টা হবে কিছু। দেখুন, একেই বোধহয় বলে মুখের গ্রাস কেড়ে নেওয়া। এই বিধানসভা বসলে যে কটা বিষয় নিয়ে, মানে যে কটা দফতরকে নিয়ে রাজ্যকে চেপে ধরতে পারত বিরোধীরা, সেই সব কটা বিষয়ে মুখ্যমন্ত্রী যদি আত্মসমালোচনার ঢঙে শুরু করেন বা বলেন কোথাও ভুল হয়ে থাকলে তিনি সেদিকে নজর দিচ্ছেন বা এই জায়গায় ভুল হচ্ছে, এগুলো তো এবার তিনি শুধরেই নেবেন, কিন্তু তার বাইরেও এই কাজ করে ফেলেছেন, তখন কি আর বিরোধীরা গলাটাকে সপ্তমে তুলতে পারবেন? এবং খেয়াল করে দেখুন, যে তিনটে দফতর যাদের নিয়ে প্রশ্ন তোলার কথা বলা হয়েছে, তিনটে দফতরই মুখ্যমন্ত্রীর অধীনে। মানে আপনারা নিশ্চয়ই এতক্ষণ ভাবছিলেন যে এতগুলো দপ্তর, তিনটে দপ্তর নিয়ে প্রশ্ন উঠছে, কিন্তু শিক্ষা দপ্তর নিয়ে কেন কিছু বলা হলো না? সেটা নিয়েও তো মানে বিগত কয়েক বছর ধরে যা জিনিসপত্র আমরা দেখেছি, প্রশ্ন তো কিছু কম জমে নাই, তাহলে সেগুলো নিয়ে কেন প্রশ্ন তুলতে বলা হলো না? তার কারণ এখন পরিষ্কার, ওগুলো তো মুখ্যমন্ত্রীর অধীনে নাই। দেখুন, শাসকই যদি বিরোধীর ভূমিকাটা পালন করে দেয়, তাহলে দাউ দাউ করে আগুন জ্বলার আগে ধোঁয়া দেখেই যদি কেউ জল ঢালে, তাহলে শুভেন্দু অধিকারীদের হয়ে দেখা ছাড়া তো আর কোনো উপায় থাকবে না। থাকবে কি দেখবেন? দেখুন, চিকিৎসকরা একটা কথা বলেন, জানেন তো, প্রিভেনশন ইজ বেটার দ্যান কিওর। রোগ থেকে বাঁচতে সব থেকে জরুরি আগাম সতর্কতা। সেই সতর্কতার বার্তা যদি খোদ মমতা বন্দ্যোপাধ্যায় বিধানসভায় দাঁড়িয়ে দেন, শুনলেন তো সজল ঘোষ বললেন যে কার কটা মাথা যে তিনি সরাসরি চার্জ করবেন, মানে ঠিক করে প্রশ্ন তুলতে না পারলে মুখ্যমন্ত্রী প্রশ্ন তুলে দেবেন আর তিনি উত্তর দেবেন, এটাই তো তিনি বললেন। তাহলে তো গোটা ব্যাপারটা একটা কন্ট্রোলড অবস্থায় রইল, তাই না? তাহলে রোগের আশঙ্কায় হইচই করে আর কোনো লাভ হবে? দেখুন, বিধানসভার ভেতরে যে তিনটে দফতর নিয়ে সবচেয়ে বেশি আলোচনা চাইছে, সেগুলোতে যদি মুখ্যমন্ত্রী বিধানসভার ভেতরেই জল ঢালার প্রস্তুতি নেন, তাহলে তো অল্প একটু কাজ বাকি থাকে। সেই কাজটাও কি বিধানসভার বাইরে শুরু করে দিলেন মুখ্যমন্ত্রী? মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন কিন্তু কয়লা চুরির থেকে শুরু করে বালি চুরি, সব চুরিতেই নাকি সিআইএসএফ আর পুলিশের একটা অংশ রয়েছে। দেখুন, মমতা বন্দ্যোপাধ্যায় কেন্দ্রীয় বাহিনীকে দুষবেন, এটা রাজনীতির কিন্তু চেনা ছক। অচেনা কোনটা? পুলিশকে চুরির দায়ভার দিয়ে দেওয়াটা, এবং একই সঙ্গে একই ব্র্যাকেটে কেন্দ্রীয় বাহিনী আর রাজ্যের বাহিনীকে দোষা। এর থেকে বেশি উদারপন্থী স্টান্স কিন্তু আর কিছু হয় না, সাম্যবাদী স্টান্স। সমভাবে দেখেন, নিরপেক্ষ, যথার্থ নিরপেক্ষ শাসক। মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন পুলিশের একাংশ নাকি রাজ্যকে ভালোই বাসে না, ফলে রাজ্যের বদনাম হচ্ছে, এবং বদনাম হচ্ছে তৃণমূল কংগ্রেসেরও, কারণ রাজ্য ইজ ইকুয়াল টু তৃণমূল কংগ্রেস। মুখ্যমন্ত্রী আজ বলেছেন যে তিনি সিআইডিতে রিশাফেল করবেন, মানে রদবদল। শোনার পর থেকে কি মনে হচ্ছে জানেন? মনে হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় আসলে সার্জিক্যাল স্ট্রাইক করলেন। কোথায় করলেন? বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারী জাস্ট দুদিন হলো বলেছিলেন যে পুলিশ দপ্তরটা নাকি একা মমতা বন্দ্যোপাধ্যায় চালান না, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অফিস থেকেও নাকি পুলিশের একটা অংশকে নিয়ন্ত্রণ করা হয়। ওপরতলার পুলিশ কর্মীদের অভিষেক নাকি নিয়ন্ত্রণ করেন। বা দেখুন, শুভেন্দু অধিকারীর এই কথার পর মমতা বন্দ্যোপাধ্যায়ের এই যে সার্জিক্যাল স্ট্রাইক, সেটা কোথায় পড়লো নাকি কোথায় পড়লো সেটা তো বুঝতে হবে। কি বোঝালেন তিনি? এক,
তিনি যেভাবে পুলিশের বিরুদ্ধে মুখ খুললেন এবং বললেন দোষ করলে কাউকে ছাড়বেন না, একদম সিআইডিতে রদবদল ঘটাবেন বলে দিলেন, তার থেকে তো একটা জিনিস পরিষ্কার, মমতা বন্দ্যোপাধ্যায় বোঝালেন পুলিশের আলটিমেট অভিভাবক তিনি, পুলিশের ব্যাপারে তার সিদ্ধান্তই চূড়ান্ত। আর দুই, যদি শুভেন্দু অধিকারীর কথা ঠিকও হয়, যদি পুলিশের একটা অংশকে অন্য কেউ নিয়ন্ত্রণও করেন, পুলিশের একটা অংশ যদি সত্যি সত্যি পুলিশ মন্ত্রী ছাড়া অন্য কারো কথায় চলেন, তাহলে তিনিও বার্তা পেলেন, তাকেও বার্তা দেওয়া হলো যে সময়টা খারাপ আসছে। কারণ পুলিশ একমাত্র মমতা বন্দ্যোপাধ্যায়ের কথাতেই চলবে, কথা না শুনলে পুলিশের রদবদল হবে। এবার এই যাবতীয় রদবদলগুলো কীরকম অদ্ভুত সময় আসে ভাবুন। অভিষেক বন্দ্যোপাধ্যায় তো তৃণমূলের জেলা স্তরে রদবদল করবেন বলে ঠিক করেছেন। এই উপনির্বাচনগুলোর ফল বেরোবে দুদিনের মধ্যে, তারপরেই নাকি 23শে নভেম্বর পার করে তার প্রক্রিয়াটা শুরু হয়ে যাবে। মানে বুঝতে পারছেন, দলের রদবদলের আগেই, মানে অভিষেকের উদ্যোগে দলের রদবদলের আগেই মমতা বন্দ্যোপাধ্যায় পুলিশ প্রশাসনে বদলের হাওয়াটা এনে দিলেন। লোয়ার লেভেলে কিছু অফিসার, কিছু কর্মী যারা এই গভর্নমেন্টকে ভালোবাসে না, এবং তোমার পুলিশেরও কিছু লোক, তারা টাকা খেয়ে আজকে বালি চুরি বলো, কয়লা চুরি বলো, সিমেন্ট চুরি বলো, চুরি হলো তখন বলবে কয়লা চুরি করছে তৃণমূল কংগ্রেস, আর চুরি করবে সিআইএসএফ টাকাকে বা পুলিশের একাংশ টাকাকে, আমি এটা টলারেট করব না, আমি সিআইডি রিসাপেল করব টোটালটাই। আর যার বিরুদ্ধে কমপ্লেন আছে, কমপ্লেন পেলে ক্রস চেক করো, কেউ মিথ্যে কথা বলেও কমপ্লেন করে, সত্যি যদি প্রবলেমটা জেনুইন হয় তাহলে টেক স্ট্রং অ্যাকশন, কেউ বাধা দেবে না, আর কেউ বাধা দিলে আমি শুনবো না। কেউ যদি তাদের কর্মদক্ষতা নিয়ে প্রশ্ন তোলে, পুলিশ বুঝিয়ে দেয় যে তারা ঠিক কি করতে পারে। এই যে ধরুন হাতে গরম প্রমাণ রয়েছে, কলকাতার কাউন্সিলর সুশান্ত ঘোষের ওপর হামলার চেষ্টা হলো, গুলি চালানোর চেষ্টা করলো বিহারের দুষ্কৃতী, কোনোভাবে মানে বন্দুকটা কাজ করেনি, তাতে বেঁচে গেছেন। কিন্তু তৃণমূলের নেতারা কি বলতে শুরু করলেন, পুলিশ কি করছে, এত গুলি বন্দুক এসব আসছে কোথা থেকে, প্রকাশ্য সমালোচনা। এইটা শুনেই পুলিশ কিন্তু যাবতীয় অস্ত্রশস্ত্র উদ্ধার করতে নেমে পড়েছে বলে মনে হচ্ছে। জানেন তো, 1-2 দিনের মধ্যেই এতগুলো অস্ত্র উদ্ধার করেছে, এত বন্দুক, এত গুলি বারুদ উদ্ধার করেছে, দেখে কি মনে হচ্ছে বলুন তো? এগুলো তো তারপরে এ রাজ্যেই ছিল, এতদিন ধরে ছিল, তাহলে এতদিন উদ্ধারটা হয়নি কেন? সুশান্ত ঘোষের ওপর আক্রমণ না হলে, শাসক দলের নেতারা এইভাবে সমালোচনায় মুখর না হলে এই তাগিদটা কি দেখা যেত? দেখুন, হয়তো তখন মনে হতো যে আরে চ্যালেঞ্জ করেনি তো কেউ, চ্যালেঞ্জ না হলে ঠিক ওই কিক আসে না পুলিশদের, বুঝলেন তো? কিন্তু পুলিশই চুরি করেছে বলে তৃণমূল বা রাজ্যের বদনাম হচ্ছে, এরম কথা মুখ্যমন্ত্রী বা কোনো মন্ত্রী এর আগে বলেছেন কি? এটা তো কখনো শুনিনি। এভাবে পুলিশকে দেগে দেওয়ার পেছনে কারণটা কি খেয়াল করে দেখুন। কয়লা পাচার থেকে বালি পাচারে যখন তৃণমূলের পা থেকে প্রায় মাথা পর্যন্ত জড়িত বলে এই বিরোধীরা অভিযোগ করছেন, যখন কেন্দ্রীয় এজেন্সির দফতরে তৃণমূলের বিভিন্ন নেতা, এমনকি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মতো নেতাকেও বারবার হাজিরা দিতে হয়েছে, তখন মুখ্যমন্ত্রী পাচারের দায়টা পুলিশের ঘাড়ে দিয়ে দিলেন। আরও নির্দিষ্ট করে বললে পুলিশের নিচু তলার ঘাড়ে দিলেন। ভাববেন তো তাতে লাভ কি হলো? লাভ তো হলোই, বিনা লাভে তো কিছু হয় না। এক, আইপিএস লবিকে নিশানা না করে তিনি আমলাদের সাথে সংঘাত এড়ালেন। 2, নিজের দলকে আরেকবার ধুয়ে মুছে সাফ করে দিলেন, মানে তৃণমূল আর তৃণমূলের নেতাদের ভাবমূর্তিটা উদ্ধার করলেন। আর 3, নিজের রাফ অ্যান্ড টাফ ইমেজটাকে আরও পোক্ত করে তুলে ধরলেন।
যিনি নিজেই পুলিশ মন্ত্রী, তিনি নিজেই নিজের দফতরের ভুল ত্রুটি ধরতে পারেন। কতটা নিরপেক্ষ হলে এটা সম্ভব, কতটা ন্যায়নিষ্ঠ হলে এটা সম্ভব, এই বার্তাটাই তো দিলেন তিনি। আর শুধু ধরছেন না দোষ ত্রুটি, সামনে আনছেন, প্রকাশ্যে বলে দিচ্ছেন, নিজে সমালোচনা করছেন এবং ব্যবস্থা নেবেন সেটাও বলে দিচ্ছেন, কারোর রেয়াত করছেন না। পুলিশ মন্ত্রী নিজেই পুলিশের ভূমিকায় খুশি নন, সেজন্য বাহিনীতে রদবদলের কথা বলছেন, ভুল করলে বা দোষ করলে কাউকে ছাড়বেন না বলে প্রকাশ্যে ঘোষণা করছেন। অর্থাৎ ভুল ধরা, ভুল থেকে শিক্ষা নেওয়া, আর ভুল থেকে শিক্ষা নিয়ে ব্যবস্থা নেওয়া, তিনটি পদক্ষেপই যিনি কেউ না বলতেই করতে পারেন, তার বিরুদ্ধে বিরোধীদের আর কিছু বলার বাকি থাকে কি? আমার তো মনে হয় মুখ্যমন্ত্রী এই মন্তব্যের পরে পুলিশের ব্যারাকে, থানায়, সর্বত্র পুলিশের বিদ্রোহ করা দরকার, বিশেষ করে যারা থানাগুলো পরিচালনা করেন। পুলিশ মন্ত্রীর এই মন্তব্যের পরে এরপরে তো পুলিশ গর্তে লুকানোর জায়গা খুঁজে পাবে না, যে পুলিশ মন্ত্রী নিজেই পুলিশকে চোর বলছে। আর এখন উনি চোরকে বলছেন চুরি করতে, আবার গৃহস্থকে বলছেন সজাগ হতে। পুলিশকে দিয়ে চুরি করাচ্ছেন ওনার নেতারা আর পুলিশ মিলে চুরি করছে। আবার উনি রাজীব কুমারকে বলছে, রাজীব তুমি দেখো। তা তুমি কি দেখলে? তার পাশে দেখেন এটা কেন পুলিশ করছে না, ওটা কেন পুলিশ করছে না, খোঁজ নিয়ে দেখুন। এদের অধিকাংশ হচ্ছে আগের সিপিএম, মনে প্রাণে চায় সরকারের ক্ষতি হোক, ভেতরে থেকে অন্তর্ঘাত করছে, বদনাম করাচ্ছে। এরাই সিপিএম কে মদত দিচ্ছে, আর সিপিএম কে খুঁজে না পেয়ে এরাই বিজেপির সঙ্গে মদত দিচ্ছে। দেখুন, বিরোধীরা যাই বলুন, কিন্তু মুখ্যমন্ত্রী শুধু যে নিজের দলকে বাঁচান, তার সঙ্গে সঙ্গে যে দলের নেতাদের জন্য কিউ ছেড়ে দেন, অর্থাৎ কোন লাইনে আক্রমণটা করতে হবে, সেটাও তো বাকিদের বক্তব্য থেকে বোঝা যায়। শুনলেন তো, মুখপাত্ররা পরিষ্কার করে বলছেন এই যাবতীয় এই সমস্ত পুলিশ সংক্রান্ত ক্ষেত্রে নিজের দলের লোকেরাই যে কেন পুলিশের সমালোচনায় মুখর রয়েছে সেটা বোঝাতে গিয়ে কুণাল ঘোষ তো বললেন যে এরা সবাই ওই বাম আমলের পুলিশ। অর্থাৎ মুখ্যমন্ত্রী বলে দিলেন নিচুতলার কেউ পুলিশ। সেটা দেখে বিজেপি যখন বলতে যাবে যে এই নিচুতলার লোকগুলোও তো আসলে পুলিশ, তার উপরে পুলিশ মন্ত্রী আছেন, তার দায়, সেখানে তার দলের লোকজন বাকিটা পরিষ্কার করে দিচ্ছেন ওরা নিচুতলার পুলিশ। কিন্তু যারাই এই রকম ব্যাপারে জড়িত তারা সবাই হয় সিপিআইএমের লোক, নয় এখন বিজেপি। মানে কোথাও গিয়েই তৃণমূলের কোনো দোষ নেই, তৃণমূলের গোটা বিষয়টায় কোনো দায়ও নেই, দায়িত্ব আছে, সেই জন্য মুখ্যমন্ত্রী ব্যবস্থা নেওয়ার কথা বলেছেন। এই পরপর কিউ ছাড়া আর কিউ ধরে বক্তব্য রাখা, এদিকে কিন্তু মনে হবে যে মুখ্যমন্ত্রীর সঙ্গে থেকে বা তার দেখানো রাস্তায় হাঁটতে হাঁটতে কুছ নেই তো থোড়া থোড়া কেউ কেউ তো শিখেই ফেলেছেন। ওই বলে না সংস্পর্শে বিক্রিয়া, সেটাই হচ্ছে। এবার আমার কতগুলো ঘোষণা আছে, আমি প্রেসের সামনে বলবো এটাকেও গুরুত্ব দিতে, কারণ হাজার হাজার মানুষের ব্যাপার আছে। মনে রাখবেন, আপনাদের যখন একটা টিভির মাধ্যমে খবরটা লোকে পায় তারা অনেক খুশি হয়ে যায়, এতে টিআরপি বাড়ে, কমে না। ভালো করে ভেবে দেখবেন, এটা আবার তৃণমূলের স্ট্র্যাটেজি নয় তো। আপনারা সারাদিন অন্য লোককে দিয়ে বিকৃত তথ্য, বিকৃত কুৎসা করিয়ে আপনারা তৃণমূলের বিরুদ্ধে সারাদিন খবর দেখাবেন। আমরাও বলে দিয়েছি এ একটু ওর বিরুদ্ধে, ও একটু ওর বিরুদ্ধে, আপনারা ওই নিয়ে ব্যস্ত। ভোটের সময় দেখবেন সবাই হাতে হাত মিলিয়ে তৃণমূলের প্রার্থীকে জিতিয়ে আনছে। এই যে কুণাল ঘোষ বড়াই করে এই কথাগুলো বলে দিলেন যে তাদের দলের নেতাদের তারা বলেছেন বলেই তারা এরকমভাবে পরস্পরের বিরুদ্ধে তোপ দাগছেন। কখনো হুমায়ুন কবির, কখনো শান্তনু সেন, কখনো সুদীপ্ত রায়, কখনো মদন মিত্র, কখনো সৌগত রায়, কখনো ববি হাকিম, কেউ কাউকে ছাড়ছেন না, কখনো কল্যাণ ব্যানার্জি, সবাই সবার দিকে মানে যা যা হাতে আছে সব নিয়ে আক্রমণ করছেন। সেগুলো সবটাই নাকি সাজানো মানে দলের নির্দেশেই নাকি এগুলো বলা হচ্ছে। উদ্দেশ্য কি? যাতে সবার নজরটা সেই দিকে ঘুরে যায়। কিন্তু স্ট্র্যাটেজি কেউ তো কখনো ফাঁস করে না।
কোনটা ফাঁস করে, যেটা আসলে সত্যি নয়। ওই বলে না, হাতির খাওয়ার দাঁত আর দেখানোর দাঁত আলাদা। তা এটা যদি সত্যি খাওয়ার দাঁত হতো তাহলে তো এটাকে দেখানো হতো না, তাহলে বলে দেওয়া হলো কেন? মানে এটা যে মুহূর্তে আপনার মনে প্রশ্নটা আসবে, এই স্ট্র্যাটেজির সত্যতা নিয়ে আপনাদের মনে প্রশ্ন জাগবে, আপনারা ভাবতে শুরু করবেন, ও তাহলে নিজেই যখন বলে দিলেন এটা আসলে নজর ঘোরানোর কল, তাহলে এটা আসলে নজর ঘোরানোর কল না। এইটা ঝোলে তো বলতো না, তাহলে এটা নিশ্চয়ই এরকম কিছু না। কিন্তু আসলে হয়তো সত্যিই তারা নজরটা ঘোরাতে চাইছেন। ওই পেনাল্টি মারার সময় দেখবেন মাঝে মধ্যে বড় ফুটবলাররা একটা দিকে দেখান, ওই দিকে মারছি, এবার গোলকিপাররা অনেক সময় ভাবেন আরে দেখিয়ে কেউ সেদিকেই মারে নাকি, ফলে তারা ধরে নেন দেখাচ্ছে যেদিকে হয়তো তার উল্টো দিকেই মারবে। সূক্ষ্মভাবে দেখান, কিন্তু যেদিকে দেখান অনেকে সেই দিকেই মারেন। এটা হচ্ছে মনস্তাত্ত্বিক একটা লড়াই, মনস্তাত্ত্বিক স্ট্র্যাটেজি। সেটা কি খেললেন কুণাল ঘোষ? দেখুন, এরকম অনেক বিষয়গুলো না লুকিয়ে থাকে রাজনীতিকদের মনে। তারা কি দেখান আর কি করেন, কোনটা বলতে চান আর কোনটা আসলে ঘটান, সেগুলো যেদিন আমাদের চোখের সামনে একদম দেখলেই স্পষ্ট হয়ে চলে আসবে, সেই দিন থেকে আমরা নিজেরা একটু স্বাবলম্বী হয়েছি বলে ধরতে হবে। ততদিন পর্যন্ত ওনারা যেগুলো দেখান, যেগুলো বলেন, সেগুলোই বিশ্বাস করুন। আর কি করবেন, এটাই তো ভবিতব্য।